এখনো পর্যন্ত যেসব রাজ্যে এসআইআর হয়েছে প্রত্যেকটি রাজ্যে বিজেপি অভাবনীয় সাফল্য পেয়েছে। দিল্লি বলুন, মহারাষ্ট্র, বিহার, সর্বত্রই বিজেপি কিন্তু ক্ষমতা দখল করেছে। কোথাও অতিরিক্ত অবৈধ ভোটারদের নাম জুড়ে দিয়ে, আবার কোথাও বৈধ ভোটারদের নাম বিলকুল বাদ দিয়ে বিজেপি কিন্তু তার জয়ের রাস্তা সুগম করে নিয়েছে এবং এতে সহায়ক হয়েছে স্বয়ং নির্বাচন কমিশন। এবার পন্ডিচেরি, কেরালা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের নির্বাচন, এর আগেও এসআইআর হয়ে গেল এইসব রাজ্যগুলোতে। এরপরে এই 4 রাজ্যের চলমান ভোটের ফল কি, এবারও কি বিজেপির পক্ষে যাবে? এই নিয়ে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের উচ্ছ্বাস স্পষ্ট দেখা যাচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। তারা রীতিমতো ধরেই নিয়েছেন তামিলনাড়ু, কেরালা বাদে পুদুচেরি এবং পশ্চিমবঙ্গ, আসাম, এই 3 রাজ্য বিজেপির দখলে যাচ্ছেই। এ নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই, জ্যোতিষীদের গণনার শেষ নেই। বিভিন্ন চ্যানেলে চ্যানেলে আমরা তা দেখতে পাচ্ছি। আর এদিকে ইউটিউব চ্যানেলের কথা ছেড়েই দিন, টিভি চ্যানেলগুলোর কথা আর কি বলবো। টিভিতে মানে এক পেশে প্রচারে কেউ কেউ উৎকণ্ঠায় ভুগছেন, প্রভাবিত হচ্ছেন। প্রতিদিন আমাদের কাছে অসংখ্য মানুষ প্রশ্ন করছেন, সবাইকে আলাদা আলাদা করে এই প্রশ্নের টেলিফোনে উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ এই যে দেখুন, প্রায় 5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার, এর মধ্যে যদি 500 লোকও প্রতিদিন ফোন করেন, তাদেরকে উত্তর দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না আমাদের পক্ষে। কারণ আমাদের যে সমীক্ষা চলছে তার প্রচুর চাপ আছে, রোজকার কাজের চাপ আছে। সে চাপ সামলে আমরা কিন্তু সবাইকে টেলিফোনে উত্তর দিতে পারি না, মার্জনা চাইছি। তাই সবাইকেই বলেছিলাম যারা ফোন করেছিলেন যে যা উত্তর দেওয়ার চ্যানেলেই দেবো, ফোনে কোনো উত্তর আমরা দিই না, ফোনে কোনো আলোচনা করি না। ফোনে শুধু আমরা আপনাদের কাছে ইনফরমেশন দিতে পারি যে আমাদের অনুষ্ঠান সংক্রান্ত, অন্য কোনো বিষয় ফোনে আমরা আলোচনা করি না। কিন্তু আলোচনা না করলেও আপনাদের প্রশ্নের উত্তর তো আর এড়িয়ে যেতে পারি না। সেই উত্তর দিতেই এলাম আজকে ভোটের হাওয়া অনুষ্ঠানে। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন এনকে ডিজিটালের ভোটের হাওয়া অনুষ্ঠান। দেখুন, মির্জাফর, জগৎ শেঠেরা মারা গিয়েছেন বহুদিন আগেই, কিন্তু তাদের উত্তরসূরিরা বাংলায় আজও রয়ে গেছে। বেশ কিছু বেইমান বাংলা এবং বাঙালির সাথে বেইমানি করছে ডেলিবারেটলি, এবং সেই বেইমানির কথা তুললেই বিভিন্ন চ্যানেলকে ব্লক করে দেওয়া হচ্ছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারকে নোটিশ পাঠানো হচ্ছে। তা হোক, আমাদের চ্যানেল ব্লক হোক বা আমাদেরকে নোটিশ পাঠানো হোক, আমরা এই নিয়ে মুখ বন্ধ করব না। তাই আজকের অনুষ্ঠানটা আমরা বিশেষ অনুষ্ঠানে এনেছি বাংলা আর বাঙালির বেইমান কারা, তাদেরকে নিয়ে। কিন্তু এইসব কথা বলতে গেলে ভোটের কথা তো আসবেই। পন্ডিচেরি নিয়ে সত্যি কিছু বলার নেই, ওখানে অল্প কিছু আসনে ভোট, বিজেপি হাসতে হাসতেই পন্ডিচেরি জিতে যাবে, বা পুদুচেরি যাই বলুন না কেন, জিতবে আসামেও। মানে কারণ আসামে বিরোধী দলকে দুর্বল করে দিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা। এটা রাজনৈতিক চাল, যেভাবেই হোক তিনি দুর্বল করেছেন। তীব্র মুসলমান বিদ্বেষ ছড়িয়েছেন প্রতিটি কথায়। হিন্দু ভোটকে কিন্তু অনেকটাই একত্রিত করবার পাশাপাশি বেশ কিছু মুসলমানদেরও রীতিমতো ভয় দেখিয়ে নিজেদের দিকে টেনে আনতে সক্ষম হয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। বাকি রইল পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরালা। এই 3 রাজ্যে বিজেপির কাছে চিরকালই কিন্তু এই 3 রাজ্যটা অধরা ছিল। তারা এখানে কোনোদিন ক্ষমতার স্বাদ পায়নি, যদিও সবকটি রাজ্যে এসআইআর হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া এসআইআর নিয়ে এত ক্যাচাল কোনো রাজ্যেই হয়নি। এই নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রশ্ন তুলেছে যে শুধু পশ্চিমবঙ্গেই কেন এসআইআর নিয়ে এত সমস্যা হচ্ছে। সুপ্রিম কোর্ট এও বলেছে যে বাংলার লোকেরা সব কিছুতেই নাকি রাজনীতি করে। এটা ঠিক, পশ্চিমবঙ্গের মানুষ সব কিছুতেই রাজনীতি খোঁজে। কিন্তু ভেবে দেখুন তো, কলকাতা নাইট রাইডার্সে কোন ক্রিকেটার খেলবেন বা কোন ক্রিকেটার খেলবেন না, তা নিয়ে কি বাঙালি সত্যিই রাজনীতি করে? কিংবা কি কার বাড়ির ফ্রিজে কোন মাংস রাখবে, অথবা পুজো আচ্চার দিনগুলোতে বাজারে মাছ মাংস বিক্রি হবে কিনা, তা নিয়ে বাংলার কেউ রাজনীতি করে? যে বিষয়ের মধ্যে রাজনীতি থাকবে সেই প্রত্যেকটি বিষয় নিয়ে রাজনীতি করবার অধিকার দেশের সব্বার আছে, বাঙালিরও আছে। দেশের চিফ ইলেকশন কমিশনার নিয়োগের যে পদ্ধতি, তার বিরুদ্ধে জীবদ্দশায় তার বিরুদ্ধে কোনো থানায় অভিযোগ পর্যন্ত করা যাবে না, এমন তুগলকি ফরমান বা তুগলকি আইনের বিরোধিতা করা যাবে না। তাহলেই আমরা বাংলাদেশি, তাহলেই আমরা পাকিস্তানি।
সারা দেশে এসআইআর হলো, কোথাও লজিক্যাল ডিসক্রিপেন্সি করা হলো না। শুধু পশ্চিমবঙ্গের 60 লাখ মানুষকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি করে চূড়ান্ত হয়রান করা হলো, চূড়ান্ততম হয়রান করা হলো। এখনো 27 লাখ মানুষের বিচার না করে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে কথা বললে সেটা যদি রাজনীতি হয়, আলবাত আলবাত বাঙালি তা নিয়ে রাজনীতি করবেই, এনকে ডিজিটাল তা নিয়ে কথা বলবেই। এই সুপ্রিম কোর্টই বলেছিল না যে একজনও বৈধ ভোটার বাদ যাবে না? মনে আছে আপনাদের? ভোটের আগের দিন পর্যন্ত তালিকায় নাম তোলা যাবে বলেছিল না সুপ্রিম কোর্ট? তাহলে সেই সুপ্রিম কোর্টই কেন বলছেন যাদের নাম এবারে উঠলো না চূড়ান্ত তালিকায় তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা পরের বার ভোট দিতে পারবেন? কেন বলছে সুপ্রিম কোর্টের কথা? 180 ডিগ্রি কেন ঘুরে যাচ্ছে তাদের নিজের মতামত থেকে? ভাবুন, 27 লাখ মানুষ, একজন দুজন নয়, 27 লাখ মানুষ যারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না, তাদের বাদ দিয়ে কিভাবে গণতন্ত্র রক্ষা হয় এ নিয়ে প্রশ্ন করলে কি রাজনীতি করা হয়? পশ্চিমবঙ্গের কথায় পরে আসছি, কেরালা তামিলনাড়ু নিয়ে কিছু কথা আগে একটু বলে রাখা দরকার। দেখুন, কেরালা এবং তামিলনাড়ু দুই রাজ্যেই শিক্ষার হার একেবারে ওপরের দিকে। সেখানে বিজেপির ঠাঁই হয়নি সরকারে আসার আজ পর্যন্ত, ভবিষ্যতেও হবে না। পশ্চিমবঙ্গ একটা মধ্যশিক্ষিত রাজ্য, সবাই খুব শিক্ষিত এমন নয়, কেরালা তামিলনাড়ুর মতন নয়, কিন্তু মধ্যশিক্ষিত রাজ্য। এখানে বিজেপি দাঁত ফোটালেও, গতবারে 77টা আসন, লোকসভায় 12টা আসন পেলেও এখানে কিন্তু তারা ক্ষমতায় আসছে না। অর্থাৎ পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ুর মতন শিক্ষিত না হলেও আমি বলতে পারি অর্ধশিক্ষিত তো বটেই। বিজেপি কিন্তু এটা জানে যে তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গে তাদের ঠাঁই হবে না, তাদের জায়গা নেই। তাই একটা রেডিমেড উত্তরও তাদের কাছে রয়ে গিয়েছে। যখন মহারাষ্ট্র, দিল্লি, বিহারে এসআইআর করার পরেই বিজেপির জয় এসেছে, এই নিয়ে যদি প্রশ্ন করা হয় তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ ইত্যাদি দেখিয়ে, তারা বলবে কি, দেখুন ওই রাজ্যেও তো এসআইআর হয়েছে, ওখানে তো বিজেপি জেতেনি, তার মানে এসআইআর অত্যন্ত একটা স্বচ্ছ প্রক্রিয়া, এটা তারা বলবেই। এই নিয়ে প্রশ্ন তোলাই উচিত না, অমিত শাহ বলে দেবে। ইভিএম নিয়ে যতবার প্রশ্ন উঠেছে এই একই উত্তর নির্বাচন কমিশন এবং বিজেপির তরফে এসেছে, যে অন্য জায়গায় ভোট হয়েছে, সেখানে তো আমরা হেরেছি, ইভিএম যদি আমাদের নিয়ন্ত্রণে থাকতো সব জায়গাতেই তো আমরা জিততাম। এরকম একটা রেডিমেড প্রশ্ন আসে। আমরাও বলতে পারি, পশ্চিমবাংলায় যে ভোট হয় তারা বলছেন যে রিগিং হয়, ছাপ্পা হয়, বুথ জ্যাম হয়। যদি তাই হয় তাহলে পশ্চিমবাংলার 294টা আসনই তো শাসক দল জিততো, কেন বিজেপি 77টা পেল? তার মানে সর্বত্র এক ফর্মুলা কাজ করে না, এটা ঠিক। অথচ সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায় সকলেই দেখেছি হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং বিহারে রাতের অন্ধকারে কিভাবে ট্রাকে ট্রাকে ইভিএম পাচার হয়েছে, রাতের অন্ধকারে কিভাবে ইভিএম রাখা স্ট্রং রুমে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ঢুকে পড়েছে। এমনকি বিজেপি নেতাদের গাড়ি থেকেও ইভিএম মেশিন উদ্ধার হয়েছে। ভোটদান প্রক্রিয়ার শেষে ভুতুড়েভাবে অসংখ্য ভোট রাতের অন্ধকারে পড়ে গিয়েছে। অর্থাৎ ভোট সন্ধ্যেবেলা 6টায় শেষ হলো, একটা ভোট সংখ্যা বলা হলো যে এত ভোট পড়েছে সেই বুথে, তারপরে রাতারাতি সেইখানে ভোটার সংখ্যা, ভোটদানের সংখ্যা কিভাবে বেড়ে যায় ভুতুড়ে ভোটার ছাড়া। পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোতে, পশ্চিমবঙ্গ, কেরালা বা তামিলনাড়ু, এইসব রাজ্যগুলোতে গাড়ি গাড়ি ইভিএম পাচার করা সম্ভব নয়, এটা বিজেপি জানে, নির্বাচন কমিশনও জানে। ইভিএম স্ট্রং রুমে ঢোকানোর আগে সেখানে গণনার দিন পর্যন্ত খাবার দাবার নিয়ে কেউ লুকিয়ে যদি বসে থাকে স্ট্রং রুমের ভেতরে, সেখানকার সিসিটিভি ঠিকঠাক চলছে কিনা সেটা যদি বাংলার সব রাজনৈতিক দল ভালোভাবে পরীক্ষা করে নেয়, শুধু তাই না, ইভিএম স্ট্রং রুমের বাইরে, নিরাপত্তা বেষ্টনীর বাইরে যেখানে ইভিএম রাখা থাকে সেখানে নিরাপত্তা রক্ষীরা থাকেন, তার বাইরে যদি পালা করে কঠোরভাবে নজরদারি করে রাজনৈতিক দলগুলো, ক্যাম্প করে বসে থাকে, ভোটের আগে ইভিএম পরীক্ষা, অর্থাৎ ইভিএম কমিশনিং থেকে শুরু করে গণনার দিন পর্যন্ত, ইভিএম সিল খোলার আগের মুহূর্ত পর্যন্ত সব রাজনৈতিক দল এতটাই যদি সজাগ থাকে, এতটাই যদি কড়া নজর রাখে প্রতিটা ইভিএমের ওপর, ইভিএম নিয়ে গড়বড় করবার সামান্য চেষ্টা হলেও কারুর না কারুর মোবাইলে তা বন্দী হয়ে যাবেই, এবং সোশ্যাল মিডিয়ায় তা ভাইরালও হয়ে যাবে নিমেষের মধ্যে। এমনিতেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা সারা দেশেই কিন্তু এবার প্রশ্নের মুখে, অন্তত এইবারের নির্বাচন। যদিও তারপরও নির্লজ্জের মতন তারা বিজেপির পদলেহন করেই চলেছে। বাংলাতে এসেই এই চাটুকারিতা ধাক্কা খেয়েছে প্রবলভাবে। তৃণমূল কংগ্রেস যেভাবে নির্বাচন কমিশনের সমস্ত চক্রান্তের বিরুদ্ধে সার্বিকভাবে অল আউট প্রতিরোধ গড়ে তুলেছে,
তাতে বঙ্গ বিজেপির নবান্নে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হয়ে গিয়েছে। ভোট যত এগিয়ে আসছে, লড়াইটা তৃণমূল বনাম বিজেপি থেকে সরে গিয়ে নির্বাচন কমিশন বনাম তৃণমূলের দিকে ঘুরে যাচ্ছে। আর যেহেতু নির্বাচন কমিশনের হয়ে ক্রমাগত বিজেপি জবাবদিহি করে যাচ্ছে, ব্যাটিং করে যাচ্ছে, তার ফলে লড়াইয়ের অভিমুখ ঘুরে গিয়েছে হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি বনাম বিজেপিতে। এবং বাঙালি বনাম বিজেপি, তৃণমূল বনাম নির্বাচন কমিশন, এই লড়াইতে পর্যবসিত হয়েছে। তবু হুমায়ুন কবিরের মাধ্যমে তৃণমূলের ভোট ব্যাংকে দ্বিখণ্ডিত করার একটা মরিয়া প্রচেষ্টা বিজেপি করেছিল। সেই চেষ্টা কিন্তু আজও চালু আছে, হ্যাঁ, আজকেও চালু আছে। শুভেন্দু অধিকারী থেকে স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত হুমায়ুন কবিরকে বাঁচাতে এআই এর আষাঢ়ে গপ্প শুনিয়ে চলেছেন ক্রমাগত। অথচ আইনি পথে হাঁটার নামগন্ধটুকু নিচ্ছেন না কেউ। বিষয়টি আদালতে গেলে স্টিং ভিডিওটি যাবে ফরেন্সিক টেস্টে, আর তাতেই এআই এর ঢপবাজি ধরা পড়ে যাবে। কারণ শুভেন্দু হোক বা মোদি, তারা খুব ভালো করেই জানে ওটা মোটেও এআই ভিডিও নয়। এমনকি খোদ হুমায়ুন কবির পর্যন্ত স্বীকার করে ফেলেছেন যে ওটা 19 মিনিট 14 সেকেন্ডের ভিডিও নয়, 51 মিনিটের ভিডিও। এই কথা বলে তিনি আরও বিপদ বাড়িয়ে দিয়েছেন বিজেপিরই। যে কট্টর হিন্দুরা বিজেপিকে ভোট দেবে বলে মনস্থির করেছিলেন, মানে কর্মীরা বলছি না, সাধারণ ভোটাররা, তারা অবাক হয়ে দেখছেন যে প্রধানমন্ত্রী, তার দফতর, শুভেন্দু অধিকারী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পর্যন্ত একজন কট্টর মুসলমান নেতার সাথে গোপনে আঁতাত করছেন, গাঁটছড়া বেঁধে ক্ষমতায় আসতে চাইছেন। হুমায়ুন কবির যদি মুসলমানদের সাথে বেইমানি করে থাকেন, গদ্দারি করে থাকেন, তাহলে বিজেপিও একইভাবে হিন্দুদের সাথে বেইমানি করেছে, গদ্দারি করেছে। এই নেই, আগে और सुनिए। তবে ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent. One of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-0048-333. Visit us www.padmalayagroup.in. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান, ভোট নিয়ে অনুষ্ঠান, ভোটের হাওয়া। দেখুন, হুমায়ুন কবির বাবরি মসজিদ বানানোর নামে ধর্মপ্রাণ মুসলমানদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলে নয়ছয় করেছেন। হেলিকপ্টার ভাড়া করে প্রমোদ ভ্রমণে বেরিয়েছেন। এটাও মুসলমানেরা মেনে নিতে পারতেন, কারণ অনেক পীরজাদাই ওই উরুস টুরুসের নামে টাকা তুলে জার্মানির গাড়ি, মানে দামি দামি গাড়ি চেপে ঘোরেন, আলিশান বাড়িতে থাকেন। এসবে বহু মুসলমান অবগত আছেন। কিন্তু 1000 কোটির বিনিময়ে নিজের ইমান বিজেপির কাছে বিক্রি করে দেওয়ার যে ভিডিও, তার সামনে আসার পর হুমায়ুনের পরিবারের লোকজনও, তারা যদি সত্যি মুসলমান হয়ে থাকেন, হুমায়ুনকে আর বিশ্বাস করবেন কিনা সন্দেহ আছে। এটা তো একটা জাতের সাথে বজ্জাতি হলো। বিজেপি একইভাবে বজ্জাতি করেছে হিন্দুদের সাথেও। শুধু হুমায়ুনের সাথে সেটিং করেই নয়, এসআইআর করে হিন্দু, মতুয়া, রাজবংশী, নমশূদ্রদের সাথেও বেইমানি করেছে বিজেপি। হাজার হাজার মতুয়া, শান্তনু ঠাকুর, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অমিত শাহ, নরেন্দ্র মোদী পর্যন্ত নিঃশর্তে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও 100 জনের বেশি কাউকে নাগরিকত্ব দিতে পারেনি, 100 জনকেও পারেনি। উল্টে ভোটাধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে এই নমশূদ্র, মতুয়া আর রাজবংশীদের। আমরা সমীক্ষা করতে গিয়ে মতুয়াদের কান্নায় ভেঙে পর্যন্ত দেখেছি। সর্বশেষ বেইমানি হয়েছে হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি জাতির সাথে। বলা হয়েছিল একজনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না, অথচ কে কোন রাজনৈতিক দলের সমর্থক জানি না, কিন্তু 27 লাখ বাঙালি বিচারের আগেই শাস্তি পেয়ে গেলেন। তাদের এবারে আর ভোট দেওয়ার মতন চূড়ান্ত গণতান্ত্রিক অধিকার থাকবেই না। এত বেইমানি, এত গদ্দারি করবার পরেও ফল প্রকাশ হবে আগামী 4 মে। সেদিনেই বোঝা যাবে বাঙালি আজও অর্ধশিক্ষিত জাতি রয়ে গেল নাকি একেবারেই অশিক্ষিত জাতি। তবে আমাদের হিসেব বলছে, এবারে যারা বাঙালির সাথে বেইমানিটা করলেন, বাঙালি তাদের উত্তর ইভিএমেই দেবে। তবে যদি রাজনৈতিক দলগুলো ইভিএমকে ঠিকঠাক রক্ষা করতে পারে, তবেই সেই ফলটা আসবে। যদি সেটা তারা না পারে, রাজনৈতিক দলগুলো ইভিএমকে যদি রক্ষা করতে না পারে, সেটাকেও কিন্তু বাঙালি বেইমানি হিসেবেই ধরে নেবে।
এবেলা এ পর্যন্ত। দেখা হবে রাত 8টায় ভোটের রণক্ষেত্র অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন। নমস্কার।